চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শেষ শুকরিয়া আবারও জ্ঞাপন করছি। আমরা এ পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের গুড নাইট স্টাডি গ্রুপের কার্যক্রম শুরু হচ্ছে। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি বাকি বিল্লাহ স্যারকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وجدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينكم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون هؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمته ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين صدق الله المولانا العظيم ইরশাদ হচ্ছে, আর জান্নাতের অধিবাসীগণ জাহান্নামের অধিবাসীদের সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা সত্য হিসাবে পেয়েছি। অতঃপর তোমাদের প্রতিপালক তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা কি তা সত্য হিসেবে পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি। অতঃপর জনৈক ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর লানত জালিমদের উপর। যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত এবং তারা
ছিল আখিরাতে অবিশ্বাসী। আর উভয়ের মাঝে, জান্নাত ও জাহান্নামের অধিবাসীদের মাঝে একটি পর্দা দেওয়া থাকবে। আর আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তাদের বিশেষ চিহ্ন দ্বারা চিনতে পারবে। আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তাতে জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা প্রকাশ করবে। আর যখন তাদের দৃষ্টি আগুনের অধিবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জালিম সম্প্রদায়ের সঙ্গী করো না। আর আরববাসীগণ জাহান্নামের কিছু লোকদের বিশেষ চিহ্ন দ্বারা চিনবে। তারা তাদের ডেকে বলবে, তোমাদের জমা করা ধন সম্পদ ও তোমরা যে অহংকার করতে, তা তোমাদের কোন কাজে এলো না, তা তোমাদের কোনো কাজে এলো না। আমি আবার করছি। আর আরববাসীগণ জাহান্নামের কিছু লোকদের বিশেষ চিহ্ন দ্বারা চিনবে। তারা তাদের ডেকে বলবে, তোমাদের জমা করা ধন সম্পদ ও তোমরা যে অহংকার করতে, তা তোমাদের কোনো কাজে এলো না। জান্নাতীদের দেখিয়ে আরববাসীরা ওই জাহান্নামীদের বলবে, এরাই কি তারা যাদের সম্পর্কে তোমরা কসম করে বলতে যে আল্লাহ তাদের প্রতি কোনো অনুগ্রহ করবে না। আরববাসীদিগকে বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের সম্বোধন করে বলবে, আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ রিজিক হিসাবে তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, নিশ্চয়ই আল্লাহ এই দুটি জিনিস কাফিরদের জন্য হারাম করেছেন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম। সূরা আরাফ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। চমৎকার, অত্যন্ত আবেগঘন তেলাওয়াত এবং তাৎপর্যপূর্ণ সূরার অনুবাদ করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব মাধুর্যতার সাথে আপনার এই তেলাওয়াত এবং অনুবাদের জন্য আবারও আমরা কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে দোয়া চাই সুন্দর সুললিত কণ্ঠের জন্য। আমাদের আজকের আলোচক সিরাজুল ইসলাম স্যার ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সালামু আলাইকুম স্যার, আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন শুনছিলাম জি, আপনার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া জোয়ারদার স্যারও আছেন। আসসালামু আলাইকুম। বারাকাতুহু। উদ্দিন ইসলাম স্যার আপনার অসুস্থতার খবর শুনে আমরা দোয়া করেছি আপনার জন্য জি, জি, যে জি, আল্লাহ জি। সুস্থতা দ্রুত দেন। জি, তাহলে আমরা আজকে আলোচনায় আমরা মূল আলোচনায় চলে যাব, যেহেতু জি। 10 বেজে গেছে। জি, আজকে আসলে জোয়াদ্দার স্যার আমাকে বলছিলেন যে থেরাপিউটিক্স আলোচনা করার জন্য। তো আসলে হোমিওপ্যাথি আপনারা জানেন এমন একটা সাবজেক্ট বা বিষয়, এখানে নির্দিষ্ট কোনো কিছু করা যায় না। যে কোনো রোগের জন্য দেখা যায় কি যে কোনো ধরনের ওষুধ সিলেক্ট হতে পারে, আসতে পারে। তো আসলে এক একটা রোগ নিয়ে পড়তে গেলে দেখা যায় কি এটা 2-4 মাসও শেষ হবে না। তারপরেও আজকে আমি ক্যান্সার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম, এই জন্যই যে প্রতিদিন এই কম হলেও 1-2 জন করে ক্যান্সারের পেশেন্ট পাই। এখন আমার মনে হয় যেন পৃথিবীটা আমি বলি যে একটা হাসপাতালে পরিণত হয়ে যাচ্ছে। কারণ লোকজন শহরে ছুটে যায়, শুধু পরীক্ষা নিরীক্ষা। আগে যেমন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে 15-20 দিন, 1 মাস 2 মাস লাগতো, কিন্তু এখন এমন কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলোর অ্যাপয়েন্টমেন্ট নিতে 2-3 মাস সময় লেগে যায়। 2-3 মাস পরে ওগুলোর অ্যাপয়েন্টমেন্ট পায়। তো এসব রিপোর্ট নিয়ে কিন্তু আমাদের কাছে আবার চলে আসে। আসার পরে আমরা চিকিৎসা করি।
তো এর মধ্যেও মানে এত কিছুর পরেও অনেক রোগী ভালো থাকে। তো এই ভালো থাকা একটা রোগীর কথা বলবো ইনশাল্লাহ আমি আজকে, যে ও ব্লাড ক্যান্সার একটা রোগী। তো ওর কথা বলবো। তার আগে, আলোচনা শুরুর আগে আমি আসলে খুব সাধারণ কথাবার্তা বলবো, আহ, আপনারা একটু শুনবেন। কারণ আজকে আমি এই মুহূর্তে যখন ক্যান্সার নিয়ে কথা বলতেছিলাম বা কথা বলতে ইচ্ছা পোষণ করছি, যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে বলবো। এবং প্রথমেই আমার বাবার কথা মনে হয়ে যায়। আমি যখন সরকারি মেডিকেল কলেজে প্রথম ভর্তি হই, সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করার পরই তখন বাবার সিকামে ক্যান্সার ধরা পড়ে। তখন ডক্টর মবিন খানের আন্ডারে বাবা ছিলেন। তো আমরা গ্যাস্ট্রো লিভার হাসপাতালে নিয়ে যেতাম। তো আমার স্পষ্ট মনে আছে, তো উনি লিখছিলেন যে পেপারে, এই ক্যান্সার ইন সিকাম, এই কথাটা আমার স্পষ্ট মনে আছে, আমার চোখের সামনে ভাসতেছে। উনি বলছে বাঁচবে না, যা খাওয়ার খাইয়ে দাও। তো আব্বুকে নিয়ে আসি মিরপুরে, আমি ফ্ল্যাটে থাকতাম। তো ওখানে নেওয়ার পরে এখন অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসবো। তখন আমাদের কালসি একটা স্কুল আছে, ওখানে একজন টিচার আমার পরিচিত, আমরা একই ফ্ল্যাটে থাকতাম। উনি বলছে যে অ্যালোপ্যাথির পাশাপাশি তো আরো চিকিৎসা পদ্ধতি আছে, আপনারা আরো অন্য দিকে চেষ্টা করেন। তখন আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমি যাই। তখন মনে হয় তখন ফর্ম টানছিলাম বা এমন কিছু আর কি, ওখানে ভর্তি হওয়ার জন্য। তখন আমি, এই যে আমাদের একজন টিচার ডক্টর হাবিব, হাবিব স্যার, উনি মারা গেছেন, আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন। আমাদের মুনতাকিম স্যার এখনো বেঁচে আছেন। আর দুজন আমার খুব প্রাণপ্রিয় বন্ধু, ডক্টর মহসিনুজ্জামান এবং ডক্টর ধীমান রয়। ডক্টর মুনতাকিম স্যার, ডক্টর হাবিব স্যার, ওনাদের সাথেই এই বেশি যোগাযোগ ছিল। মুনতাকিম স্যার আব্বুর চিকিৎসা নিয়েছিলেন, ভার নিয়েছিলেন। তো সেখানে একটা কথা, এই জন্য এই কথাটা আমি বলতেছিলাম, যেটা আব্বু প্রায় এই 20 বছরের বেশি সময় বাঁচছিলেন। উনি বার্ধক্যজনিত কারণেই শেষে মারা যান। ওনার বয়স হয়েছিল 100 বছর প্লাস। তো এই যে হোমিওপ্যাথিক চিকিৎসায় যে রোগীকে যে ভালো করা যায় বা রোগীকে উপশম দেওয়া যায় বা রোগী দীর্ঘজীবন লাভ করে, সেটা আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আমি অনেক দেখছি, সেটা আপনার সাথে বলবো। তো এই আব্বুকে যখন মুনতাকিম স্যার বা হাবিব স্যার যখন ওনার লক্ষণ নিচ্ছিলেন, তখন একটা লক্ষণ মানে ওনারা বারবার জিজ্ঞেস করছিলেন, উনি গাছ থেকে পড়ে গেছিল আমার বাবা। তো গাছ থেকে পড়ে গেছিল, তারপর সেখান থেকে ওনারা কোনিয়াম ওষুধটা ওই সময় নির্বাচন করছিলেন। কিন্তু আব্বুর এত জ্বর ছিল, 4-5টা কাঁথা কম্বল গায়ে দিয়ে ওনাকে শোয়ে রাখতে হতো, একটু নড়াচড়া করতে পারতো না। এই সিকাম রিজনটা একটা ফুলে গিয়ে অনেক দূর মানে ইয়ে ছিল, ধরা যেত না। কিন্তু এখানে প্রথম অবস্থায় কারো আর্সেনিক এ ধরনের কিছু ওষুধ ঘন ঘন ইউজ করছিলেন স্যার। এতে আব্বু অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যান। যাকে কিছু সাহায্যকারী ওষুধ ছিল এগুলা নিম্ন শক্তির। আর ওনার লক্ষণ সাদৃশ্য ছিল কোনিয়াম। এরপর অবশ্য ওষুধ চেঞ্জ হয়েছে, পরবর্তীতে আব্বু ভালো হয়ে যায়। তো আজকে ওই বাবার কথা মনে হলো, তার সাথে হাবিব স্যারের কথা মনে হলো। হাবিব স্যার খুব হাস্যোজ্জ্বল ব্যক্তি ছিলেন। তো উনি লিখতেছিলেন, মোতায়েম স্যার বলছিলেন বা আমাকে অনেক কথা জিজ্ঞেস করলেন, আমি সেগুলো বলছিলাম। স্যার দুনিয়াতে নাই, তো স্যারের জন্য আমার দোয়া। আর আজকে যেই ক্যান্সার নিয়ে বলছিলাম কথা বলবো, প্রথমেই আমরা জানি যে ক্যান্সার এটা হচ্ছে আমাদের যে দেহে যে কোষগুলো আছে বা সেল আছে, এই সেল বা কোষের একটা অস্বাভাবিক বৃদ্ধি। হ্যাঁ, এই অস্বাভাবিক বৃদ্ধিটাই হচ্ছে আমরা জানি অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে ক্যান্সার। হ্যাঁ, তো আমরা জানি যে এটাকে যদি আমরা, ক্যান্সারকে যদি আমরা বিভিন্ন সংজ্ঞার মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, যেমন আমাদের যে সেলগুলো আছে এটাকে আমরা যেমন কোনালিটি, কোনালিটি হলো যে যে সেলগুলো বা যে কোষগুচ্ছ যেটা এটা তৈরি করে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের যে একটা যে সেল স্টিম যেটা থাকে, এই এবং সেটা কি হয়, অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। এরকমের যে মারাত্মক যে কোষগুচ্ছে যে পরিণত হয়, সেটা হচ্ছে কোনালিটি। তারপর আমরা দেখি যে অটোনমি, যেটা যে কোষের যেই এই স্বাধীনভাবে যে কাজ করার যে ক্ষমতা। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয়, এই এই কোষের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাটা ব্যাহত হয়, এটা ঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না।
তারপর আমরা জানি যে যেটা অ্যানাপ্লাস্টিক, যেটা কোষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য যেটা, সেটা কিন্তু ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা এটা তখন এটা যেটা যে স্বাভাবিক যে বৈশিষ্ট্য থাকে না, সে নষ্ট হয়ে যায়। আরেকটা যাতে বলি আমরা মেটাস্টেসিস। হ্যাঁ, মেটাস্টেসিস আমরা জানি যে ওই কোষগুলোর যে অবিরাম যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না, হ্যাঁ, বা এক জায়গায় আবদ্ধ থাকে না, এটা বিভিন্ন অঙ্গে কিন্তু ছড়িয়ে পড়ে। তো এটা হচ্ছে আমরা জানি মেটাস্টেসিস। তাহলে যে সেল বা কোষের যেই যে অস্বাভাবিক যে বৃদ্ধি, এটাই আমরা সাধারণভাবে জানি যে ক্যান্সার হিসেবে জানি আমরা। তো এই যে আমরা যখন ছোট থাকি আমরা, যখন আমরা বড় হই, এতে কি হয়, আমরা যখন বড় হই আমাদের সেল বৃদ্ধি হয় বা শরীরের এই যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হয়, সেটা আমাদের জীবনশক্তি সেটাকে নিয়ন্ত্রণ করে। যদি নিয়ন্ত্রণ যদি না করতো, তাহলে কি হতো, আমরা অনেক, দেখা যায় কি আমরা অনেক বড় হয়ে যেতাম। কিন্তু জীবনশক্তি নিয়ন্ত্রণ করার কারণে আমাদের স্বাভাবিক একটা অবস্থায় থাকে। কিন্তু যখন আমাদের দেহে যখন জীবনশক্তি বিশৃঙ্খলা যখন হয়, যখন শরীরে ক্যান্সার নামক যে অবস্থার যে পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু তখন এই জীবনী শক্তি বা আমাদের যে ইমিউনিটি যেটা, এই সেল বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এই যে অনিয়ন্ত্রিতভাবে যে এই সেলগুলো যখন বাড়তে থাকে, তখন এই এই যে সেলগুলো বাড়তে যে সমষ্টি যেটা, এটাকে আমরা টিউমার বলি। হ্যাঁ, এই টিউমার গুলো দেখা যায় কি, এরা আমরা প্রথমেই বললাম যে এদের যে স্বাভাবিক যে কোষগুলো, হ্যাঁ, এবং এদের যে ক্যারেক্টারের দিক থেকে এগুলো অনেক সেলগুলো কি হয়, ক্ষতিকর থাকে না বা ক্ষতিকর মানে নাও হতে পারে। তো যেগুলো ক্ষতিকর থাকে না, এদেরকে বিনাইন টিউমার বলে আমরা জানি। আর যেগুলো যে শরীরের যেগুলো ক্ষতিকর, যেগুলা, হ্যাঁ, অস্বাভাবিকভাবে ক্ষতি করে বা অস্বাভাবিক বৃদ্ধি হয়, এগুলোকে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলি, এবং এগুলো মেটাস্টাসিস বেশি হয়। তো আমরা মোটামুটি যে ক্যান্সারের যে একটা ডেফিনিশন যেটা আমরা জানি, অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে যে ক্যান্সার, এক্স রে ক্যান্সার। আচ্ছা, তারপর আমরা দেখব যে ক্যান্সারের যে আমরা দেখি অনেকগুলো কারণ থাকে, যেটা আমরা যে যে কারণে মানে ক্যান্সার হতে পারে, যেটা আমরা যেটাকে পরিপোষক কারণগুলো বলি। তার মধ্যে আমরা দেখি অনেকেরই কি থাকে, মানসিক আঘাত থাকে, তার মধ্যে তীব্র শোক থাকে অনেকেরই, বা অনেকের আর্থিক ক্ষতি থাকে, বা আত্মীয় স্বজনের কারো যদি মৃত্যু হয়, এই থেকে যদি কোনো শক পায়, বা অনেকের কি হয় মানসিক চাপ থাকে বা স্ট্রেস থাকে। এসব কারণে কি হয়, অনেকের এই ধরনের প্রবণতা সৃষ্টি হয়। তারপর আমরা দেখি রেডিয়েশন, যেটা আমরা জানি যে বিভিন্ন ধরনের এক্স রে, রে বা রেডিয়েশনের যদি পরিমাণ যদি শরীরে যদি বাড়তে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, এই ক্যান্সার তৈরিতে সহায়তা করে। তারপরে আমরা যেটা আসলে আমাদের অঞ্চল ভিত্তিক অনেক সমস্যা দেখা দেয় অনেকের মধ্যে, বা হ্যাবিট থাকে। ডক্টর মহসিনুজ্জামান স্যার একটা কথা বলছেন বা বলেন সব সময়, যে উনি আর কিছু না পারেন, অনেকের গলা থেকে তাবিজ সরিয়ে ফেলতে পারেন, বা এগুলো মানে সরাতে উনি অনেক দক্ষ, অনেকে বুঝিয়ে কাজটা করতে পারেন। কিন্তু এই আমাদের এলাকাতে আমি যেটা দেখি, আমি অন্য কিছু না করতে পারলে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে পান খাওয়া। হ্যাঁ, পান, চুন, সাদা জর্দা, এই ধরনের এটার কারণে দেখা যাচ্ছে কি অনেকেরই মুখে ক্যান্সার হচ্ছে, এবং প্রতিনিয়তই এই মুখের ক্যান্সারের রোগী আসে আমাদের। একটা এরিয়া আছে, ওই এরিয়া থেকে একজন মুখের ক্যান্সারের রোগী আসছিল। উনি অনেকটা উপশম পেয়েছিলেন, তারপর থেকে প্রায় প্রতিদিনই এই মুখের ক্যান্সার বা মুখের ঘা, ওখানে কোনো ধরনের এই অতিরিক্ত যে সেলগুলো বাড়তেছে, ইনডিউরেশন হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে জিহ্বা, এই ধরনের রোগী আজকে একজন পেয়েছে। তো এরা হচ্ছে যে পান খাওয়া, যেটা আমরা জানি যে পান, সুপ, সুপারি, সাদা জর্দা, এগুলো এগুলো হচ্ছে কি এই অনেক অনেক সমস্যা হয় মুখের মধ্যে এগুলো সেবন করার কারণে। তো আমরা জানি যে যে যেটা হচ্ছে যে ধূমপান যে ক্যান্সারের জন্য অন্যতম একটা কারণ। এই জন্য এই যে আমরা জানি যে অধূমপায়ীদের চাইতে ধূমপায়ীদের মধ্যেই ফুসফুসের ক্যান্সার বেশি হয়। আর যারা যে পান খায়, যে আমরা জানি পানের সাথে চুন থাকে,
আবার জর্দা যেটা সংমিশ্রণ হয়, এগুলো এগুলো মানে খাওয়ার ফলে মুখে যে ক্ষত সৃষ্টি হয় বা ঘা সৃষ্টি হয়, এটা কিন্তু একসময় কি হয় ক্যান্সারের দিকে রূপান্তর হয়। তো এগুলো কি করে মুখের স্বাস্থ্য অনেক সময় নষ্ট করে, মুখে ঘা হয়, মুখে গন্ধ হয়, বা অনেক সময় মাড়িতে সমস্যা সৃষ্টি করে। তো এগুলো কিন্তু ক্ষতিকর। আর আমরা জানি যে সুপারি, হ্যাঁ, সুপারিটা কিন্তু ক্ষতিকর দিক দিয়ে আমরা জানি কি অ্যারাকোলিন নামক এই সুপারির মধ্যে একটা খারাপ একটা উপাদান থাকে, এবং ট্যানিক অ্যাসিড থাকে আমরা জানি। আবার সুপারির মধ্যে আমরা জানি যে অ্যাপালটোফ্রিন নামে এক ধরনের ছত্রাক আক্রান্ত থাকে। হ্যাঁ, আবার আপনারা জানেন যে সুপারিকে পানিতে ডুবানো হয়, যেমন আমাদের এলাকাতে এটা করে, এই পানি সুপারিকে বস্তায় ঢুকিয়ে এই পানিতে রেখে দেয় এবং ওই এলাকার পানি গন্ধ হয়ে যায়, পরে এই সুপারি কিন্তু খাওয়া হয়। তো এই যে তারপরে এই যে সুপারি খাওয়া হয়, এটা যে ছত্রাক যেটা অ্যাপালটোফ্রিন নামে যে ছত্রাক, এটা কিন্তু এই লিভার ক্যান্সারের জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। আবার এই মুখকে লাল করার জন্য যে খয়ের যেটাকে বলি, যেটা খাওয়া হয়, এটার মধ্যে ট্যানিন নামে এক ধরনের উপাদান থাকে, এটাও কিন্তু ক্যান্সার কিন্তু তৈরির ক্ষেত্রে কিন্তু সহায়তা করে। তো আমরা এই এই ধরনের যে খাদ্যাভাস যেগুলো আর কি, তামাক, হ্যাঁ, এই তামাক এই খাওয়ার ব্যাপারে আমরা আমাদের রোগীদেরকে সচেতন করব, কারণ এটা কিন্তু বর্তমানে আগেও ছিল, এখনো আছে। আমি প্রায় দেখি যে যারা বেশি পান সুপারি জর্দা বা এই এই খয়ের খাচ্ছেন, এদের মুখে ক্যান্সার বেশি হচ্ছে। তারপর আমরা জানি যে ক্যান্সারের জন্য আরেকটা পরিবেশক কারণ হচ্ছে যে পেশাগত যে কারণটা আমরা জানি যে যে যারা অনেক সময় যে চিমনি, হ্যাঁ, ওই চিমনি যারা ঝাড়ু দেয় তাদের অন্ডকোষের যে ক্যান্সার হয় আমরা এটা জানি। এটা তাহলে পেশাগত কারণেই কিন্তু অনেকের অনেক ধরনের ক্যান্সার হতে পারে। তো এগুলো সাধারণত আমরা জানি যে ক্যান্সারের যে কারণ। তো এই 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 যে মানে যে কথাগুলো বললাম যে প্রথম অবস্থা থেকে, যে মানসিক যে স্ট্রেস বা মানসিক শোক আঘাতের পর থেকে অনেকের মধ্যে আমরা এই ধরনের লক্ষণ পাই রেডিয়েশনের কারণে, তামাক বা জর্দা সাদা পান এগুলো সেবন করার কারণে, এবং পেশাগত কারণে অনেকের এই ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, তারপরে এগুলো একটু গেল এক ধরনের কারণ, আরো কারণ রয়েছে, যেমন আমরা মায়েদের অনেক সময় বিভিন্ন ধরনের ক্যান্সার দেখি, যারা দেখা যায় কি যে অল্প বয়সে তাদের বিয়ে হয়, বা অনেকে অধিক সন্তান প্রসব করে। তারপরে দেখা যায় কি অনেকে যদি একের অধিক পুরুষের সাথে মেলামেশা করে, হ্যাঁ, অবৈধ যেটা এসটিডি বা এসটিআই, হ্যাঁ, এই ধরনের ট্রান্সমিটেড ডিজিজের কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। আবার এক্ষেত্রে আবার দেখা যায় কি অনেকেই কায়িক পরিশ্রম করে না, অবেজ লাইফ, অবেজ হয়ে যায়, বা সেডেন্টারি লাইফ লিড করে, এগুলো কিন্তু ক্যান্সার হওয়ার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, বা এই সেডেন্টারি লাইফ কিন্তু অনেক সময় ক্যান্সার গ্রো করার জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করে। আচ্ছা, তারপরে আমরা আরো যে কারণগুলো আছে আমরা জানি, যেমন যে আমাদের যে ব্লাড যেটা যেটা আমরা ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া বলি আমরা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই যেটা হচ্ছে ব্লাডের যেটা আমরা জানি যে শ্বেত রক্তকণিকা যেটা সেটা বেড়ে যায়, হ্যাঁ, বেড়ে গিয়ে এটা আমরা জানি যে লিউকেমিয়া। তখন বডি কি করে, বডি এই যে অতিরিক্ত যে সেল যেটা গঠন হয় বা বৃদ্ধি পায়, এটা বডি এটা প্রতিরোধ করতে পারে না, কোষ বাড়তেই থাকে বাড়তে থাকে। যেহেতু এক্ষেত্রে যেহেতু জীবনীশক্তি দুর্বল থাকে, আহ, সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো আমরা জানি যে সাধারণত দুই ধরনের লিউকেমিয়া হয়। সাধারণত আমরা জানি মাইলয়েড লিউকেমিয়া, আরেকটা হচ্ছে আমরা জানি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তো মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে সাধারণত কম বয়সীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, আর লিম্ফোব্লাস্টিকটা আমরা জানি সাধারণত বড়দের ক্ষেত্রে বেশি হয় এটা। আচ্ছা, তাহলে এছাড়াও আমরা জানি যে অতিরিক্ত এক্স রে, যেমন আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে, রেডিয়েশন, এই সমস্যাগুলোর ক্ষেত্রে আবার একটা ইদানিং যে চিকিৎসা আমরা জানি যে অ্যানকালাইজিং যে স্পন্ডালাইসিস, যেটা এই রোগের ক্ষেত্রে যে থেরাপি দেওয়া হয়, যে রেডিও থেরাপি দেওয়া হয়, এতেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো আমরা যেটা দেখি যে বর্তমানে প্রচুর পরিমাণ রোগী ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন,
তো এই যে কারণগুলো, এগুলো কিন্তু ক্যান্সার হওয়ার জন্য দায়ী। আমরা তো হোমিওপ্যাথিক ডাক্তার, আমরা হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা করব। তো হোমিওপ্যাথিক ভাবে চিকিৎসা করতে গেলে যে আমরা যে আমাদের যে এই যেটা হচ্ছে, সরি আমি আগে ক্যান্সারের জন্য চিকিৎসার আগে আমি যে আহ, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো কাজ করে, যেমন আমাদের যে ক্যান্সার যেটা মায়াজম যেটাকে আমরা বলতে পারি, অথবা যেটাকে বলি যে ফ্রি যে ক্যান্সারের যে স্টেট যেটা, সেখানে কি কি লক্ষণ পেলে আমরা ধরে নিতে পারবো যে এই 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 এরাই ক্যান্সার হতে পারে বা এগুলো ক্যান্সারের পূর্ব লক্ষণ, সেটা নিয়ে একটু আলাপ করি, তারপর আমরা চিকিৎসার দিকে যাব। যেমন আমরা জানি যে অনেকেরই মুখে বা যদি কোনো শৈল্পিক ঝিল্লিতে যদি ক্ষত থাকে, কোনো যে কোনো জায়গাতে যদি ক্ষত হোক, সেটা যদি ঘা হোক, সেটা দীর্ঘদিন থেকে যদি না সারে, আমরা তখন ধরে নিতে পারি বা ধরে নিব এই ধরনের পেশেন্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা জানি যে কোনো কারো যদি বুকে বা শরীরের অন্য কোথাও যদি কোনো ধরনের টিউমার, হ্যাঁ, এবং সেটা যদি একটা পিণ্ড বা স্তন যদি যদি অনুভব হয়, এটাকে আমরা যদি দীর্ঘদিন থেকে এটা থাকে, ব্যথা করে বা অন্যান্য সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে চিন্তা করতে পারবো। তারপর আমরা দেখি যে শরীরে যদি কোনো জায়গায় যদি কোনো ব্যথা হয়, যদি কোনো ধরনের টিউমার যদি হয়, এবং সেটা যদি জিহ্বায় বা অন্য জায়গায় যদি হতে পারে, এবং সেটা যদি যন্ত্রণাহীন হয় বা যন্ত্রণাযুক্ত যদি হয়, এসব ক্ষেত্রে আমরা যে ক্যান্সারের পূর্ব লক্ষণ হিসেবে এটাকে ধরে নিতে পারবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের দীর্ঘদিন থেকে বলা যায় খাওয়া খেয়ে রাখতে যাওয়া বা এগুলো কিন্তু ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে। অনেক দিন যাবত যদি কারো স্বরভঙ্গ থাকে এবং এই যদি স্বরভঙ্গ দীর্ঘদিন যদি কষ্টকর যদি ঝুঁকিলা হয়, এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার শরীর থেকে যদি যদি অকারণে রক্তস্রাব যদি হয় এবং এই এবং সেটা যন্ত্রণাহীন হতে পারে, সবিরাম হতে পারে, অল্প আঘাতে বা কোনো টাচে যদি রক্তপাত হয় এবং অস্বাভাবিক রক্ত প্রবাহ যদি হয়, এটাও কিন্তু সেখানের সময় যদি রক্তপাত হয়, এটাও কিন্তু অবস্থা যদি পরিবর্তন হয়, যদি অসময়ে যদি কারো যদি যদি বের হয় বা হঠাৎ করে যদি যদি প্রস্রাবে যদি পরিবর্তন হয়, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব, অনিচ্ছাকৃত প্রস্রাব, অল্প সময়ে আটকে রাখা অসুবিধা, হ্যাঁ, বা যদি যেটাকে আমরা বলি যে যদি প্রস্রাব বা পায়খানার শরীরে যদি প্রচুর পরিমাণে যদি আঁচেল থাকে এবং যেটা জন্মগত যেটা আমাদের বার্থ মার্ক যদি থাকে, এবং এগুলো যদি হঠাৎ করে যদি কি হয় আয়তনে বড় হয়ে যায়, অথবা যদি এগুলোর স্থান বা রং চেঞ্জ হয়ে যায় বা যদি স্থান পরিবর্তন হয়, এবং পেশেন্টের যদি কোনো ধরনের কারণ ছাড়া যদি যেটা আমাদের এনিমিয়া থাকে যদি বা বডিতে কোনো ডিসকালারেশন যদি চলে আসে, এগুলো কিন্তু ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে। এবং শরীরে যদি মানে স্কিনে যদি বা জিহ্বা যদি কালো দাগ বা কালচে ডিসকালারেশন যদি হয়, এগুলো কিন্তু ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে। কারো যদি অত্যাধিক যদি ভয় হয় বা ভয় আশঙ্কা থাকে, যদি সে যদি যেটা মেলানকলিক থাকে, তার ফেয়ার অফ ডেথ যদি থাকে, মৃত্যুভয় যদি থাকে, রোগের ভয় যদি থাকে, আরোগ্য সম্পর্কে যদি হতাশ থাকে, যদি সে বা রাতে বা একা থাকলে বা বিশ্রামের সময় যদি রোগ লক্ষণ যদি বেড়ে যায়, তার কমপ্লেনে যদি উপশম হয়, অসহায়, প্রচন্ড অসহায় হয়ে পড়ে, মন শরীর অসঙ্গতি থাকে, এবং রোগের বৃদ্ধি উপশম বা ইচ্ছা অনিচ্ছা যদি অসঙ্গতি থাকে, ধীরে ধীরে নড়াচড়ায় বা কাজকর্মে যদি উপশম বোধ, এই ধরনের লক্ষণ যদিও কোনো রোগীর মধ্যে অতিরিক্ত পরিমাণে যদি পাওয়া যায়, সেটাও কিন্তু ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে।
আবার অনেকে দেখা যায় কোনো কারণ ছাড়া যদি দীর্ঘদিন যাবত যদি অনিদ্রা থাকে, যদি বিরামহীন বা দিন ধরে চলতে থাকা জ্বর, কোনো চিকিৎসা যদি না কমে, এবং এটাও কিন্তু ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ হতে পারে। আবার সার্কোমা বা কার্সিনোমার পারিবারিক ইতিহাস, ক্যান্সার, তারপরে ডায়াবেটিস, যক্ষা, সেখানে যদি এনিমিয়া, এসবে যদি একটা মিলিত অবস্থা যদি আমরা পারিবারিক ইতিহাস পাই, তাহলে আমরা ক্যান্সারের পূর্ব লক্ষণ হিসেবে আমরা চিন্তা করতে পারবো। 3টির বেশি সংক্রামক রোগের ইতিহাস, এবং অল্প বয়সে হুপিং কাশি বা অন্যান্য তরুণ সংক্রামক রোগের ব্যক্তিগত ইতিহাস যদি আমরা পাই কোনো রোগীর মধ্যে, তাহলে আমরা এই ধরনের ক্যান্সারের পূর্ব অবস্থার একটা ইঙ্গিত আমরা পাবো। সুনির্দেশিত ওষুধ যদি মানে কোনো উপশম দিতে যদি ব্যর্থ হয়, বা আমরা যদি প্রত্যাশিত যদি ফল যদি না পাই, তাহলে আমরা এই ধরনের চিন্তা করতে পারবো। আর ক্যান্সার যেটা অসুস্থতা, দুষ্ট প্রকৃতির যে টিউমার ও জাতীয় রোগের প্রতিটি মায়োজম, বিশেষত সাইকোটিক এবং টিউবারকুলার মিলিত অবস্থা বর্তমানে যদি থাকে, এবং অন্যান্য রোগ বীজ থাকুক বা নাই থাকুক, সাংঘাতিক অবস্থা দিতে সোরা থাকবেই, কারণ আমরা জানি যে সোরা সকল মায়োজমের জনক। তাহলে এই যে লক্ষণগুলো বললাম, এগুলো যদি কোনো রোগীর মধ্যে আমরা পাই, তাহলে আমরা ক্যান্সারের একটা পূর্ব অবস্থা বা যেটা হচ্ছে বা ক্যান্সার প্রি ক্যান্সারাস স্টেট হিসেবে আমরা ধরে নিতে পারবো। ধরে নিয়ে আমরা রোগীর লক্ষণ সাদৃশ্যে আমরা ওষুধ দিতে পারবো। যদিও আমরা জানি যে ক্যান্সার চিকিৎসা করা খুবই টাফ, কারণ এক্ষেত্রে আমাদের কাছে যে রোগীরা যারা আসে, রোগীরা যারা আসে, এরা তো আসলে প্রথম অবস্থায় আসে না। তো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে আমরা মায়োজমের দৃষ্টিতে যদি আমরা ক্যান্সারকে দেখি, তাহলে সোরা তো থাকবেই, এর সাথে যারা সিফিলিসের যেটা বৃদ্ধি থাকবে। সেই ক্ষেত্রে আমরা যখন রোগীকে দেখে আছিল, সিস্ট বা হার্ট টিউমার এগুলো যদি দেখি, সেক্ষেত্রে আমরা সাইকোসিফিলিটিক মায়োজমের উপর প্রাধান্য দিব। আবার সকল প্রকার ক্ষত যেগুলা এবং ছত্রাকের মতো বৃদ্ধি যেগুলা, গ্রোথ যেগুলা, ফাঙ্গেটিক গ্রোথ যেগুলা, সেক্ষেত্রে সিফিলিটিক প্রকৃতির। আর যদি ক্যান্সারের সাথে যদি রক্তচাপ এবং যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে, তাহলে টিউবারকুলার মায়োজমের প্রকৃতি থাকবে। তো যে কথা বলছিলাম যে ক্যান্সারের সোরা কিন্তু থাকেই এখানে, আর তার সাথে সিফিলিস, সিফিলিস, সাইকোটিক মায়োজমের প্রাধান্য থাকে, এবং টিউবারকুলারের প্রাধান্য তো থাকেই এখানে। আমরা মায়োজমের দৃষ্টি থেকে ক্যান্সারটা দেখলাম। তবে যেটা ব্যাকগ্রাউন্ড টিউবারকুলার দোষ, যেটা এটা অনেক সময় অনেক রোগীতে বেশি পাওয়া যায়। পারিবারিক ইতিহাসের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস থাকে কারো, যেমন করোনারি আর্টারি রোগ থাকে, উচ্চ রক্তচাপ থাকে, হাড়ের যেটা ক্ষয়জনিত রোগ থাকে, ডিজেনারেটিভ সেল যাকে বলি আমরা, এই ধরনের লক্ষণ অনেক রোগীর মধ্যে আমরা পাই। তো এক্ষেত্রে যে ক্যান্সার, এমন কোনো ক্যান্সার রোগী পাওয়া যাবে না যে যার মধ্যে যেটা হচ্ছে টিউবারকুলার ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। আচ্ছা, এখন আমরা ক্যান্সারের যেটা চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা জানি বা যেভাবে করি, এক একজন একভাবে চিকিৎসা করেন। অনেক সময় আমি গতকাল একটা প্রেসক্রিপশন দিয়েছিলাম একজন ডাক্তারের, সেখানে উনি 1 থেকে মনে হয় 22, আবার 22 থেকে মনে হয় 50 এই ধরনের এক করে মিশিয়ে রোগীদেরকে খেতে বলছে। সব ওষুধের নাম সেখানে লেখা আছে, এক থেকে আসলে অর্গানের নিয়ম বা অ্যানিমেলের নির্দেশ অনুসারে এভাবে তো চিকিৎসা হয় না। আপনি একটা ওষুধ রোগীকে দিলেন, সেখানে পরবর্তী শক্তি পরিবর্তন না করে যদি রোগীকে দেওয়া হয়, তাহলে তো আপনি আরোগ্য আশা করতে পারেন না। তো এতগুলো ওষুধ যদি একসাথে দেওয়া হয়, তো কোন ওষুধটা কাজ করতেছে বা করে নাই, সেটা আসলে সত্যিকার অর্থে একজন ডাক্তার বুঝতে পারেন। তো আমরা যে হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের যে অর্গানন, যেটা অর্গাননের যে ভিত্তি, আমাদের যে মায়োজম যেটা সংক্রান্ত যে অবস্থা, আমরা সেটা উদ্ঘাটন করে রোগীর যেটা লক্ষণাবলী খুঁজে বের করে আমরা
আমরা সদৃশ ওষুধ সিলেক্ট করব এবং এই রোগীকে স্থায়ীভাবে আরোগ্য দেওয়ার জন্য আমাদের যেটা টার্গেট থাকবে আমাদের। তো এক্ষেত্রে আমাদের অনেক ওষুধ আছে। এই আমাদের যে কোনো ওষুধ আমাদের চিকিৎসার ক্ষেত্রে আসতে পারে। যেমন আমি একজন রোগীর কথা বলতে ইচ্ছা পোষণ করছিলাম, সে হচ্ছে লিউকিমিয়ার একটা পেশেন্ট। তো দুজন রোগী বয়স 22-23 বছর হবে, দুজনে ইন্ডিয়াতে গেছিলেন চিকিৎসা করতে, একজন মারা গেছে, একজন আছে। তো এই রোগীটা ঢাকাতে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিল। তো ঢাকা থেকে ওরা বাদ দেওয়া হলো এই করোনাকালীন সময়ে ওখানে ছিল। এরপরে তার অবস্থা অবনতি দেখে ডাক্তাররা বলছেন অবস্থা খারাপ। তখন দেশে নিয়ে আসা হলো, আমার পার্শ্ববর্তী একটা হাসপাতালে ভর্তি করা হলো। তো ওনারা ওই মাঝে মাঝে ব্লাড দেন, এই ধরনের কন্ডিশন আর কি। তো একদিন খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় ওরা আমার কাছে নিয়ে আসছিল। আনার পর আমি নিচে গেছিলাম, গিয়ে দেখলাম ওর কোমরে পায়ে মানে বেল্ট বাঁধা, একদম ঝুঁকতে পারে না, সিএনজিতে বসে আছে, একদম খুব খারাপ অবস্থা। তো এর আমার আগে একজন নবীন চিকিৎসক কাছ থেকে উনি ওষুধ নিয়েছিলেন, অবশ্যই উনি অনেক টাকা নিয়ে গিয়েছেন ওর কাছ থেকে, যেটা আসলে কল্পনা করা যায় না। তো আমি এই রোগীটাকে যতটুকু জিজ্ঞেস করতে পারছিলাম যে ওখানে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর তাকে ওষুধ দিয়েছিলাম। কারণ ওই সময় তার প্রচন্ড পেট ব্যথা ছিল এবং তার যে শরীরে ব্যথা ছিল। এই রোগীটা বিসমাথ বা ফসফরাসের মতো লক্ষণ আমি বেশি দেখছিলাম ওই সময়। এই রোগীটাকে বিসমাথ দেওয়া হলো, এরপরে তাকে ফসফরাস দিলাম এবং এই কয়েকটা ওষুধ দেওয়া হলো তাকে ক্রমান্বয়ে। এবং যেটা একটা অবস্থায় এসে কদিন আগ থেকে আমি দেখি যে এই এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, এবং সে হুন্ডা চালায় আসে, তার পিছনে তার বাবাকে নিয়ে আসে। এটা দেখে তো আমি অবাক। হ্যাঁ, সে একজন লিউকেমিয়া রোগী। তো তাকে আমি বললাম যে তুমি যে হুন্ডা চালাচ্ছ, এই যে ঠান্ডা লেগে তোমার যদি সমস্যা যদি আবার হয় তাহলে তুমি কোথায় যাবে? বলে আমি তো এখন অনেক ভালো। সে টেস্ট পরে আসে, সে যে অসুস্থ ছিল ওটা বুঝে যায়। মানে ওর দেখা দেখি অনেক রোগী সুন্দর আসতেছে এখন। তো এটা আমিও অবাক যে আসলে এই ছেলেটা এভাবেই এত তাড়াতাড়ি মানে আমাদের ওষুধে তার পরিবর্তন হবে। সে তার ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, কোমর ব্যথা, এগুলো তার এখন কিছুই নেই। সে হুন্ডা চালায়, সে বাইরে যায়, দুই পকেটে দুইটা বড় বড় মোবাইল। হ্যাঁ, আমি অবাক। তো এই ওষুধটা এই ছেলেটাকে আমি প্রথমে বিসমাথ দিয়েছিলাম, তার ঠান্ডা পানি খেলে তার সব কষ্ট উপশম হয়। এখানে কিন্তু যে লক্ষণ ছাড়া ওষুধ দেওয়া হয় না তাকে, যে অনেকে যেটা করি আমরা, যে ক্যান্সার রোগী দিলেই 10-12টা 15টা ওষুধ অনেকে দেন বা অনেকে দেয়, এটা আসলে ঠিক না। তো লক্ষণ সাথে সে ওষুধ যদি আমরা দিতে পারি, রোগী যে ভালো হয়, হ্যাঁ, এই রোগীটাই তার প্রমাণ। তো এই রোগীটা এরপর তার যেহেতু হিমোগ্লোবিন কমে যায়, যেহেতু তার সে লিউকেমিয়া রোগী, সেক্ষেত্রে তাকে যে ম্যাঙ্গানাম অ্যাসিটাম ওষুধটা আমি দিয়েছিলাম। ম্যাঙ্গানাম অ্যাসিটাম মাঝে 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 দুর্বল ছিল, মাঝে মাঝে চায় না, বা প্যারাফেট, এই ওষুধগুলো তার জন্য দেওয়া হয়েছিল। সে এখন ভালো আছে। ওই মূল ওষুধ হিসেবে তার জন্য যেই ছিল, যে বিসমাথের পরে ফসফরাস ছিল আর সাহায্যকারী কিছু তার জন্য দেওয়া হলো, সে এখন অনেক ভালো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন রোগী চিকিৎসা করব, রোগী চিকিৎসার ক্ষেত্রে রোগীর লক্ষণ সাদৃশ্যে ওষুধ দেওয়াটা, তাদের মায়োজেনেটিক সমস্যাগুলো খুঁজে নেওয়া, তার পূর্বপুরুষ কিভাবে রোগটা হলো, রোগের এলিমেন্ট যেটা আমরা বলবো, রোগের কারণ যেটা, কারণগুলো খুঁজে যদি ওষুধ সিলেক্ট করতে পারি আমরা, পিকুলিয়ার বা আনকমন লক্ষণগুলো যদি পেয়ে যাই, তাহলে আমাদের ওষুধ নির্বাচন করতে সুবিধা হয়। যেমন এই রোগীটার ক্ষেত্রে যেমন তার ঠান্ডা পানি খেলে তার ঠান্ডা পানি সে বুকুর পেটের মধ্যে ধরতো, হ্যাঁ, ঠান্ডা পানি ধরতো, ঠান্ডা পানি সে পান করতো। এই লক্ষণগুলোর সাথে বিসমাথ বা ফসফরাসের মিল ছিল। তো যেহেতু ফসফরাস একটা বড় ওষুধ, দিতে গেলে অনেক লক্ষণের সমন্বয় লাগে, হ্যাঁ, এক্ষেত্রে তাকে প্রথমে বিসমাথে দিয়েছিলাম, সে এখন ভালো আছে। তাহলে আমরা এখন যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা, আমরা যখন কোনো রোগী আমাদের কাছে আসবে, আমরা রোগীদেরকে কনস্টিটিউশন মেডিসিন দিব, ধাতুগত যে ওষুধ, সেক্ষেত্রে আমাদের অনেক ওষুধ আছে দেওয়ার জন্য।
যেমন আমি কয়েকটা ওষুধের নাম বলবো, যেমন আমাদের যে ওষুধগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমরা কয়েকটা ওষুধের নাম বলি। তারপরে যেমন আমাদের প্রথমে বলি থুজা। যেহেতু থুজা একটা ওষুধ, এটা খুব আমাদের কাজে লাগে। তারপরে আমাদের ল্যাকেসিস, স্যালেশিয়া, লাইকোপোডিয়াম আমরা জানি, এগুলো লক্ষণ আমরা জানি। আমাদের ক্যালিগ্লুকোজ যে ওষুধগুলো আছে, যেটা আমি ব্যবহার করি, যে আমাদের তিনটা যে গুরুত্বপূর্ণ যে ক্যালসিয়াম লবণ যেটা আছে, যেমন ক্যালকুরিয়া ফ্লোর, এটা গ্ল্যান্ড, আমরা জানি যে কানেকটিভ টিস্যু উপরে পর্যন্ত কাজ করে এবং খুব শক্ত হয়ে যায়, আমরা জানি পাথরের মতো শক্ত হয়ে যায় এদের টিউমারগুলো। সেক্ষেত্রে আমরা কোনিয়াম কার্বোনিসের কথা চিন্তা করি। তো আমরা ক্যালকেরিয়া গ্রুপের যে ওষুধ, তার মধ্যে ক্যালকেরিয়া কার্ব আমরা জানি যে এই ওষুধের প্রথম থেকে যে থাইরয়েড গ্ল্যান্ডগুলোর যে থাকে বৃদ্ধি হয়, বা সেখানে হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম যেটা আমরা দেখি আমরা, এবং রোগীদের ঠান্ডা সহ্য হয় না, যেটা আমরা জানি রোগীগুলো ফেয়ার থাকে, ফ্ল্যাগে থাকে, যে থলথলে থাকে এরা, এবং এদের হাড় যেটা অপুষ্টিতে ভোগে, এরা শরীরে মেদ জমে যায়। এইসব লক্ষণে আমরা ক্যালকেরিয়া কার্ব আমরা ব্যবহার করি। তারপরে এই ক্ষেত্রে যে ক্যালকেরিয়া গ্রুপের যে আরো ওষুধ আছে, যেমন ক্যালকেরিয়া আয়োড এবং ক্যালকেরিয়া অক্সিলেটা, হ্যাঁ, এই ওষুধগুলো কিন্তু আমরা এই ক্যালকেরিয়া অক্সিলেট যেটা, সেটা হচ্ছে ক্যান্সারের ক্ষতের যে ব্যথা কমাতে এটা বেশি ব্যবহৃত হয়। আর যে যে ক্ষতগুলো শুকাতে চায় না, রোগীরা কিন্তু সাসপেসিয়াস থাকে, এক্ষেত্রে ক্যালকেরিয়া আয়োড ব্যবহৃত হয়। ক্যালিগ্রুপ আমি বলতেছি, ক্যালিগ্রুপের ওষুধগুলো আমাদের খুব প্রয়োজন। সেক্ষেত্রে আমরা জানি যে ক্যান্সারের পূর্ব অবস্থায় রোগী যখন খুব দুর্বল থাকে, রোগী খুব শীতকাতর থাকে আমরা জানি, এবং এই ক্যালিগ্রুপ ওষুধগুলোর এরা ইন্টিগ্রেটেড থাকে আমরা জানি। হ্যাঁ, এরা চাপা স্বভাবের থাকে, এরা সবকিছু একটা নিয়মের মধ্যে ওরা চিন্তা করে, সবকিছু একটা নিয়মের মধ্যে চলবে। এদের কোমর ব্যথা থাকে, এবং এদের স্টিচিং পেইন যেটা সুস্থ ব্যথা থাকে, এদের ঘামও থাকে। তো এই ধরনের রোগীদের কিন্তু ক্যালিকার প্রয়োজন হয়। তো এই ক্যালিগ্রুপের ওষুধগুলো আমরা ক্যালিবাইক্রম রোগী অনেক পাই মুখের ক্যান্সারের ক্ষেত্রে। এটা আমরা জানি যে স্যালাইভেশন যেটা, সেটা স্টিকি হয়, এটা অনেকটা সুতার মতো লম্বা হয় ক্যালিবাইক্রমের। ক্যালি আয়োড, ক্যালি জাতীয় ওষুধগুলোর মধ্যে সবচেয়ে দেশীয় ওষুধ, এটা আমরা জানি ক্যালি আয়োড, সেটা সিকুলেটিক মায়োজম বা সিকুলেটিক দোষ যেটা, সেটা সারাতে খুব খুব ভালো কাজ করে ক্যালি আয়োড। তো আমাদের ক্যালিগ্রুপ ওষুধগুলো গুরুত্বপূর্ণ ক্যান্সার চিকিৎসার জন্য। তারপর আমরা দেখি কার্বো গ্রুপ যেটা, যেমন কার্বোভেজ, আমরা জানি যে কার্বোভেজের রোগীগুলো দুর্বল থাকে, এদের এয়ার হ্যাঙ্গার থাকে, এদের পেটের সমস্যা থাকে, হ্যাঁ, এবং যেটা কার্বোভেজের রোগীগুলো এক শ্রেণীর রোগীগুলো খুব মোটা থাকে, খুব খায় দায়, হ্যাঁ, এবং এক শ্রেণীর রোগীগুলো খুব লম্বা থাকে, পাতলা থাকে, এদের পেটের সমস্যা থাকে, এবং একসময় ওরা খুব দুর্বল হয়ে যায়। তো এক্ষেত্রে আসলে ওষুধ যখন সিলেক্ট হয়, আমরা জানি যে যারা স্বাস্থ্যবান, শক্তিশালী, যাদের জীবন শক্তি ভালো, যাদের উচ্চ শক্তি খুব ভালো কাজ করে, এক্ষেত্রে বর্ল্যান্ড বলছেন যে কারোদের ক্ষেত্রে যে যারা মোটা সোটা অনেকটা খায় দায়, এদের ক্ষেত্রে কারোদের উচ্চ শক্তি বেশি ভালো কাজ করে। যারা দুর্বল, হ্যাঁ, এদের ওষুধের শক্তি দুর্বল হওয়া বাঞ্ছনীয়। যেমন এদের দুর্বল, এদের জীবন শক্তি দুর্বল, যদি অ্যাডভান্স প্যাথোলজি হয়, এক্ষেত্রে কম শক্তি দিয়ে শুরু করা ভালো। তো আমরা জানি যে কার্বোনিমিলিসের যে টিউমার গুলো শক্ত থাকে, এগুলো আমরা জানি। তো এই যে কার্বো গ্রুপ যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপরে আমাদের নাইট্রিক অ্যাসিড, কস্টিকাম, এসবগুলো আমরা লক্ষণ জানি, আমরা ক্যান্সারে ব্যবহার করতে পারি। আরেকটা ওষুধ হচ্ছে আমাদের যেমন আর্সেনিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ ক্যান্সারের ব্যথা কমাতে, এবং এবং এই যেটা দুর্বলতা, যেটা হচ্ছে প্রস্টেশন যেটা রোগীর থাকে, জ্বালাকার ব্যথা থাকে, আমরা জানি যে আর্সেনিকের গরম প্রয়োগে উপশম হয়। আর আর্সেনিক যখন প্রাথমিক অবস্থা রোগীর চিকিৎসা থাকবে, ক্রনিক অবস্থায় চিকিৎসা থাকবে না, হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর রোগের বৃদ্ধি ঘটে, দিন দুপুরে রাত দুপুরে রোগের বৃদ্ধি ঘটে, রোগী ফ্যাস্টিডিয়াস থাকে, একা থাকতে ভয় করে, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো ক্ষেত্রে আমরা ক্যান্সার চিকিৎসায় আর্সেনিক খুবই গুরুত্বপূর্ণ ওষুধ।
তারপরে আমাদের যে অরাম গ্রুপ আছে, অরাম গ্রুপের যে এই এদের মানসিক স্তরে আমরা জানি বিশৃঙ্খলা থাকে অরাম গ্রুপের, এবং এদের যেটা হচ্ছে রাগের প্রতি আমরা লক্ষ্য করি। অরামের গুলো আমরা জানি যে বিবেক সম্পন্ন হয় এবং তাদের দায়িত্ববোধ বেশি থাকে। যদি এই যে যদি তারা যদি এগুলো না দায়িত্ব পালন না করতে পারে বা গভীরভাবে যদি বিশৃঙ্খলিত হয়, তাহলে বিমর্ষ হয়ে পড়ে, সেখান থেকে তাদের আত্মহত্যা করার একটা প্রবণতা হয়ে যায়। তো যে অরামেট আমরা জানি যে এটা নাক, বিশেষ করে নাক, ম্যাক্সিলারি সাইনাস, মুখমণ্ডল, ঠোঁট, জিহ্বা, জরায়ু, হাড়, বিভিন্ন ধরনের ক্ষেত্রে এটা খুবই ভালো ওষুধ। বিশেষ করে আমরা জানি যে নাকের হাড়টা বাঁকা হয়ে গেলে বা ডিএনএস এর ক্ষেত্রে বা এই এলাকায় যদি ক্যান্সার হয়, তাহলে অরামিউনেট, হ্যাঁ, নাক, ঠোঁট, জিহ্বা, হাড়, এই যে অরাম গ্রুপের ওষুধগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে অরামেট, অরামিউর আর অরামিউর নেট্রিনেটাম আমরা জানি এটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জরায়ুতে ফাইব্রয়েড হয়, ফাইব্রয়েড, টিউমার, ক্যান্সার, ওভারিয়ান সিস্ট যা থাক না কেন, এই অরামিউর নেটটা এই মহিলাদের প্রজনন যন্ত্রে প্রচন্ড কাজ করে। তাহলে অরাম নেট, অরাম মিউর, এগুলো আমাদের এই মুখমণ্ডলের সমস্যার জন্য খুব বেশি কাজ করে এই ক্ষেত্রে। আর অরামার্স যে ওষুধটা আছে সেটা জিহ্বা এবং হাড়ের ক্যান্সারের জন্য উপযোগী। আর অরাম সাল এই ওষুধটাও কিন্তু আমাদের স্টাই, যেটা চোখের স্টাই হোক, সেখানে ইন্ডুরেশন হোক, এসব কিন্তু খুব ভালো কাজ করে। ফেরাম গ্রুপের ওষুধগুলির কথা চিন্তা করি আমরা, যে ফেরামের আমরা জানি কি থাকে, রোগীর হাইপার সেন্সিটিভিটি থাকে, এদের আবেগ বেশি কাজ করে, এদের উত্তেজনা বেশি হয়, এদের আচার আচরণের যে স্থূলতা বা পরিবর্তনশীলতা থাকে, মেধা বা বোধ শক্তির অভাব থাকে এদের। তো এইসব ক্ষেত্রে আমরা এরা মানে নিজেকে দোষী মনে করে, এরা উদ্বিগ্ন থাকে, অতি সহজে বিরক্ত হয়। হ্যাঁ, ফেরাম গ্রুপের ওষুধগুলো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ফেরামায়োড, ফেরাম ম্যাগনেটিকাম, ফেরাম মেটালিকাম, ফেরাম ফিক্রিকাম। আমরা জানি ফেরাম ফিক্রিকাম হটস্কিনস লিম্ফোমার ক্ষেত্রে খুব ভালো ওষুধ। তারপরে ফেরামার্স কিন্তু লিউকেমিয়ার জন্য খুব ভালো ওষুধ এটা। তারপর দিয়ে আমাদের ফেরামায়োড আমরা জানি স্তন, নাক, হাড়ের মারাত্মক অবস্থার ক্ষেত্রে এই এই ওষুধটা, ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো ওষুধ। আচ্ছা, আর ফেরাম ম্যাঙ্গানিটাম ওষুধটা এটা আঁচিল, গ্যাঙ্গিলন, এসব ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর আমাদের ম্যাগনেসিয়াম গ্রুপ ওষুধের কিন্তু এই যে শারীরিক স্তরে মানে কোনো প্যাথোলজি যেটা, এটা সৃষ্টি হওয়ার মূলে মানসিক স্তরে কোনো গভীর আঘাত থাকে, এটা আমাদের ম্যাগনেসিয়াম গ্রুপের। তো এই ম্যাগনেসিয়াম গ্রুপের যে ওষুধগুলো আমাদের আছে, এরা আমরা জানি এরা অলস থাকে, এদের কোষ্ঠকাঠিন্য থাকে, এদের পরিপাকতন্ত্রে গোলযোগ থাকে, আমরা জানি এরা দুধ সহ্য হয় না, এদের কোষ্ঠকাঠিন্য থাকে আমরা জানি। হ্যাঁ, এই মহিলাদের ক্ষেত্রে এদের মাসিকের আগে রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায় ম্যাগনেসিয়াম গ্রুপের ওষুধগুলো। তার মধ্যে ম্যাগনেসিয়াম গ্রুপের মধ্যে আমরা জানি যে ম্যাগনেসিয়াম মিউট যেটা, এটা লিভার, জরায়ু, হ্যাঁ, লিভারের যে মারাত্মক অবস্থা, যে ম্যালিগন্যান্সি ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, তারপরে আমাদের ম্যাগনেসিয়াম ফস যেটা, এটা ম্যাকফস, যেটা আমরা জানি যে পাকস্থলী জরায়ু ক্যান্সারে এর ব্যবহার হয়েছে। আমরা জানি আপেক্ষিকভাবে থাকে, রাতে বৃদ্ধি পায় বা চাপ প্রয়োগে এবং প্রেশার বা চাপ বা উত্তাপ প্রয়োগের উপশম। আমরা জানি এটা ম্যাগনেসিয়াম ফসের এটা প্রয়োজনীয় লক্ষণ। তারপরে আমাদের ম্যাগনেসিয়াম সাল্ট, যেটা হচ্ছে স্কিন ক্যান্সারের জন্য বা আঁচিলের জন্য এটা খুব ভালো ওষুধ। তো আসলে আমাদের যে ওষুধগুলো আছে, ওষুধের অভাব নাই আমাদের। তো এই ক্যান্সার চিকিৎসা করতে গেলে আমাদের লক্ষণ সাদৃশ্যে আমাদের তো মায়োজেনেটিক ওষুধগুলো আমাদের আসবেই, তার সাথে বিভিন্ন যারা বড় বড় ডাক্তার, ওনাদের অভিজ্ঞতা দেখা গেল ওনারা মানে কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কিছু যদি ইউজ করতেন। যেমন আমরা যেমন রামাকৃষ্ণ, যেটা হেমোভিত্তিক অ্যাপ্রোচ টু ক্যান্সার, এই বইতে আমরা যে দেখি যে উনি বিশেষ করে যে অর্গান স্পেসিফিক একটা ওষুধ, নিজে একটা ওষুধ দিতেন, মায়োজেনেটিক ফ্যাক্টর থেকে আরেকটা অর্গান স্পেসিফিক ওষুধ দিয়ে উনি চিকিৎসা করতেন। যেমন প্রিন্সিপাল ওষুধগুলো, যেমন ওসোফেগাস ক্যান্সারের ক্ষেত্রে যেটা প্রিন্সিপাল ক্যান্সারের যে ওষুধগুলো, যেমন কস্টিকাম, থ্রুজা, আর্জানোনাইট্রিকাম, সাইলেশিয়া, আর্সেনিক অ্যালবাম, এই ওষুধগুলো বলছেন খুব বেশি ব্যবহৃত হয়।
এবং উনি বিশেষ করে দেখলাম যে 200 পটেন্সি ওষুধগুলো বেশি ব্যবহার করছেন। একটা ক্যান্সার যে একটা স্যারাইনাম বা কার্সিনোসিন এই ধরনের একটা ওষুধ, তার সাথে রোগীর কনস্টিটিউশন একটা ওষুধ উনি অবশ্যই উনি স্প্লিট ডোজে ব্যবহার করতেন। উনি সূক্ষ্ম মাত্রা উনি ব্যবহার করতেন। এতে ওনার যে পরীক্ষার পরে যে উনি যেটা জরিপ করছিলেন, জরিপ করে দেখা গেল যে রোগীদেরকে উনি স্পিড ডোজ দিলেন, সেই রোগীগুলো বেশি আরোগ্য হয়েছে, যাদেরকে ধরেন কোনো ধরনের ওষুধগুলো লঘু করা হয় নাই বা এইসব ক্ষেত্রে দেখা যায় কি কম রোগী আরোগ্য হয়েছে। তো এইসবগুলোতে রোগীগুলোকে উনি স্পিড ডোজ দিলেন। এটা আপনাদের কাছে বইটা আছে, আপনারা দেখবেন। এই বইটাও অনেক সময় কাজে লাগে। আর আমাদের এই কিছু কিছু ওষুধ আছে আমাদের, যেমন অনেক রোগী আমাদের কাছে আসে, আমরা জানি যে অ্যালোপ্যাথিক চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা শেষ করে আমাদের কাছে আসে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে। তখন আমরা এইসব রোগীগুলোর কি পাই না, এদের ভালো লক্ষণ পাই না আমরা, হ্যাঁ লক্ষণ পাই না। তখন এই রোগীর কিছু ওষুধের সমস্যার কথাই আমরা জানি, জেনে এদেরকে ওষুধ দিতে হয়। তো কিছু কিছু রোগী ওষুধ আমাদের যেমন ব্যথা, যেমন প্রচন্ড ব্যথা থাকে, পেইন কন্ট্রোল যে ওষুধ, এখানে এই অ্যাপ্রোস্টোমোবিলিক ক্যান্সার এই বইতেও কিন্তু উল্লেখ আছে, যেমন আর্সেনিক অ্যালবাম, অ্যাপিসমেল, আর্নিকা, ব্রায়োনিয়া, ক্যাপটারিয়া, সিটাম, ইউফরবিনাম। ইউফরবিনাম ওষুধটা খুব ভালো, এটা প্রচন্ড জ্বালা থাকে এবং এই জ্বালার সাথে রোগীর প্রচন্ড ব্যথা থাকে, তো রাত্রেবেলা বাড়ে। হ্যাঁ, এই ধরনের অস্ট্রোজেনিক সার্কোমার ক্ষেত্রে ইউফরবিনাম ওষুধটা খুব ভালো। তো ম্যাগনেসিয়াম ফস, তারপরে আমরা দেখি রুটা, হ্যাঁ এই ওষুধগুলো এই রোগীর ক্যান্সার রোগীর ব্যথা কমাতে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার যেটা অর্গান স্পেসিফিক কিছু ওষুধ ব্যবহার করছেন, যেমন গ্যালিয়াম এফোরাইন একটা ওষুধ। এই ওষুধটা যাদের মানে অনেক সময় এদের প্রস্রাব হয় না, হ্যাঁ প্রস্রাব হয় না, এদের এই ওষুধটা যদি সেবন করলে কি হয়, প্রপারলি যেটা ইউরিন যেটা বের হয় বা রোগীর প্রসব হয়। চুলিগোলিগনি একটা ওষুধ, এটা স্কিনের জন্য, স্কিনের আবরণী গলা যে টিউমার, এক্ষেত্রে খুব ভালো কাজ করে। অন্তত জরায়ু ক্যান্সার এটা ব্যবহৃত হয়। টিরোজোট, হোয়াংনান, তারপরে সিনামোনাম। সিনামোনাম ওষুধটা আমরা জানি যে দারচিনি থেকে, আমাদের দারুচিনি থেকে তৈরি করা হয়। এটারও কিন্তু দুর্গন্ধযুক্ত ক্যান্সারের ক্ষেত্রে বা ব্যথাযুক্ত ক্যান্সারের ব্যবহার আছে। এবং উজ্জ্বল ব্রাইট রেড যেটা ব্লিডিং এর ক্ষেত্রে ওষুধটা প্রয়োজন হয় অনেক সময়। তো কোলেস্টেরোইনাম যেটা আমরা যকৃৎ ক্যান্সারের ক্ষেত্রে এই ওষুধটার স্পেসিফিক ব্যবহার আছে। ইউসিন, হ্যাঁ ইউসিন ওষুধটা যেটা ক্যান্সারের জ্বালা থাকে, প্রচন্ড জ্বালার ক্ষেত্রে ব্যবহৃত হয়। রেডিয়াম ব্রোমাইড, এটা স্কিনের যেটা ক্যান্সার, এক্স-রে, রেডিয়েশন এগুলোর পরে যে সমস্যাগুলো হয় ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর আমাদের এক্স-রে, যেটা এক্স-রে আমাদের ওষুধে আছে, যারা বারবার যারা এক্স-রে করে, এই এক্স-রে করার কারণে বা যারা এক্স-রে অপারেট করে, এতে যদি ক্যান্সার হয় তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে। তারপরে অনেক ডাক্তার যেটা আমাদের স্রাব, যেটা ড্রেনেজ রেমেডি যেটাকে বলা হয়, স্রাব নিষ্কাশনকারী ওষুধ সমূহ, তার মধ্যে বিভিন্ন অঙ্গে যে ওষুধগুলো ব্যবহৃত হয়, যেমন আমরা অনেক সময় করি, যেমন ছোটের ক্ষেত্রে কুন্ডুরাঙ্গ, কোনিয়াম, কার্বানিমাল, স্কেলিয়ার্স, এই ওষুধগুলোর একটা ক্ষেত্র আছে ছোটের ক্ষেত্রে। যেমন জিহ্বার ক্ষেত্রে ক্যালিসায়ানাটাম, স্যাম্পারভাইবাম, গ্যালিয়াম এফরাইন এই ওষুধটা। প্যারেন্সের ক্ষেত্রে সিস্টাস, ওসোফেগাসের ক্ষেত্রে কুন্ডুরাঙ্গ। কুন্ডুরাঙ্গ ওষুধটা কিন্তু ওসোফেগাল ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো ওষুধ। পাকস্থলীর ক্ষেত্রে আমরা জানি কুন্ডুরাঙ্গ, হাইডাস্টিস, কার্বানিমালিস, লাইকোপোডিয়াম, ক্যালিবাইকন। পাইলোরাসের ক্ষেত্রে অর্নিথোগেলাম, অর্নিথোগেলাম পাইলোরাস বা ডিউডেনাল ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো ওষুধ। তারপরে আমরা জানি যে ইন্টেস্টাইনের ক্ষেত্রে কুন্ডুরাঙ্গ, কার্বানিমালিস, আর্সেনিক, সিরাম, রিকেন্স, পেট্রোলিয়াম এই ওষুধটা ব্যবহৃত হয়। সিকাম ক্যান্সারের ক্ষেত্রে অর্নিথোগেলাম, সিগময়েড কোলন বা মলাশয়ের ক্ষেত্রে রুটা, অ্যালুমিনিয়াম ল্যাকটিক অ্যাসিড এই ওষুধগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, পাইপেটের ক্ষেত্রে কিন্তু কোন ধরনের ব্যবহার আছে, বা লিভারের ক্ষেত্রে কোলেস্টেরল, গ্লাইকোলিয়া, ফসফরাস। এইভাবে অঙ্গভিত্তিক কিছু ওষুধ আছে আমরা জানি, এই ওষুধগুলো আমাদের অনেক সময় কাজে লাগে। তো এরপরে অনেক ক্ষেত্রে আপনারা আমাদের অনেকগুলো বই ক্যান্সারের জন্য আমরা বাজারে পাবো, তার মধ্যে
হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ টু ক্যান্সার, এটা রামাকৃষ্ণ। তারপরে এই বইটাও ভালো, ক্যান্সার কজ কেয়ার অ্যান্ড কিউর, দ্য বেনেডিক্ট ডি ক্যাস্ট্রো, এই বইটাও আমি ভালো মনে করি, বইটাও ভালো। তারপরে ক্যান্সার, হ্যাঁ, ইটস কজ, সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট, এলিজন্স অ্যান্ডি, এই দুইটা ভালো। বিজেন, এই বইগুলো সব বিজেন পাবলিশার্সের বই, এটাও ভালো। তারপরে আমাদের হোমিওপ্যাথিক ক্যান্সার, এটা হচ্ছে রণজিৎ কে রয়, এটাও বিজেনের বই। তারপরে আমাদের হোমিওপ্যাথিক ইনসাইট ইনটু ক্যান্সার, কজ, ট্রিটমেন্ট অ্যান্ড কিউর, সুলতান আলম এম বাহারি, এই বইটাও বিজেন পাবলিশার্সের। তারপরে আমরা দেখি যে ক্যান্সার এইডস, ইটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, এটা হচ্ছে বিএস খাতা, এই বইটাও সহজ ভাষায় লেখা। হ্যাঁ, এই বইটা সহজ ভাষায় লেখা, এটা আপনারা কিনতে পারেন। তারপরে আমাদের ডক্টর মহসিনুজ্জামান স্যার এবং থিমান রয় স্যার, ওনারা যেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসা হোমিওপ্যাথি, এই বইটা উনি বাংলা করছেন। এই বইটা ডক্টর ফারুক জামশেদ মাস্টারের, এটা বাংলা করছেন দুজন, এই বইটা আলিগড় লাইব্রেরি পাবলিশ করছে, ওখানে পাবেন। তারপরে আমাদের যেটা বিশাল আকারের যে একটা বই আছে আমরা জানি, সেটা অনেকের কাছে আছে, আপনারা এই বইটা দেখতে পারেন ম্যাটারনিটিকা ইয়েতে সহ। এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ক্যান্সার ড্রাগস অনকোলজি ম্যাটারনিটিকা, যে বইটা অনেকটা বড় বই। এটা সেকেন্ড এডিশন আমার কাছে আছে, ম্যানফারেড মুলারের হোমিওপ্যাথিক ক্যান্সার ড্রাগস, অনকোলজি ম্যাটারনিটিকা, এটার বড় একটা বই। তো এই বইটা আপনারা সংগ্রহ রাখতে পারেন। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে যে কাজটা, যেটা আমরা রোগীর লক্ষণ সাদৃশ্যে ওষুধ আমরা দিব। আর আরেকটা জিনিস যেটা আমি ফলো করি বা যে করতে হয়, যে আপনি ওষুধ দিলেন, রোগীকে সুনির্বাচিত ওষুধ বিভিন্ন দেওয়া হলো, আপনি চিকিৎসা দিলেন, কিন্তু রোগীর যদি জীবনশক্তি খুব দুর্বল থাকে, সে যদি প্রপার যদি খাদ্য না পায় বা নিয়মকানুন যদি না মেনে চলে, এবং তার রোগ ভালো হওয়ার যে পরিবেশ দরকার, সেই পরিবেশ যদি না পায়, তাহলে কিন্তু আমাদের এই যে যেটা হচ্ছে রোগী আরোগ্যের যেটা আন্দোলন, যেটা সেটা আমাদের সফল হবে। তো এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে যে খাবার দাবারের প্রতি আমাদের ডায়েট অ্যান্ড রেজিমেন্ট যেটা, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের রোগী যদি আমাদের কাছে আসে, রোগী আসলে আমরা বিশেষ করে রোগীদেরকে যেটা এই তেল, চর্বি, লবণ, চিনি, হ্যাঁ, এগুলো আমরা নিয়ন্ত্রণ করবো। মশলাদার খাবার, ঠান্ডা পানীয়, অতিরিক্ত ভোজন, এগুলো আমরা বন্ধ করে দিব রোগীদেরকে। যেমন বিভিন্ন ধরনের মাদক পদার্থ, মাদক, যেগুলা মাদক, সিগারেট, পান, এই ধরনের খাবার থেকে, এবং নীতি বিরুদ্ধ যে কাজগুলো, সেগুলো থেকে আমরা রোগীদেরকে এই ধর্মীয় দিকে আমরা ওদেরকে অনুপ্রাণিত করব। তো এই ক্ষেত্রে আমরা এই একটা রোগীর কিন্তু ভালো হওয়ার জন্য যেটা দরকার প্রথমত, সেটা হচ্ছে রোগী সুস্থ হবে। এই জন্য রোগীর দৃঢ় একটা পক্ত থাকতে হবে, এবং রোগীর মধ্যে এই ধরনের একটা অনুপ্রেরণা যোগাতে হবে যে আমি 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 বাঁচবই বা আমি জিতবই। রোগী এই ধরনের একটা দৃঢ় যদি মনোবাসনা থাকে, তাহলে তার জীবনশক্তি ভালো থাকবে। এবং যে অসুখের যে একটা ভয়াবহ যে একটা অবস্থা, যে ক্যান্সার, হ্যাঁ, তার সমস্যা আছে, 3 দিন 4 দিনে মারা যাবে, এই ধরনের কথাবার্তা ডাক্তাররা বলে দেয়। এই ধরনের ব্যাপারে রোগীদেরকে বলা যাবে না। এই ব্যাপারে রোগীদেরকে সাহস দিতে হবে যে আপনি কিছু হয় না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আমাদের এটাকে বলি। আর রোগীদেরকে যেটা উপযুক্ত, যেটা সহনীয় যে ব্যায়াম, সকালবেলায় যেটা যদি রোগী সুস্থ থাকে বা হাঁটার মতো যদি অবস্থা থাকে, তাহলে সকালে হাঁটা, স্বাভাবিক ব্যায়াম করা, যেটা তারপর দিয়ে অস্বস্তিকর যেগুলো, মানে উৎপীড়ন, উদ্বেগ, উত্তেজনা, হ্যাঁ, যেমন কোনোভাবে যে টেনশন, স্ট্রেস, এগুলো তাকে কমানোর জন্য তাকে নির্দেশ দিতে হবে, বিশ্রাম নিতে হবে, তাকে বিনোদনের ব্যবস্থা করতে হবে। যেটা হচ্ছে প্রতিদিন যেটা নির্দিষ্ট সময় তাকে আহার করতে হবে, যে খাবারগুলো ভালো স্বাস্থ্যকর খাবার, ব্যালেন্স ডায়েট যেটা বলি আমরা, সহজে হজম হয়,
যেমন আমরা জানি যে রুটি, হ্যাঁ, তারপর দিয়ে আপেল, বাদাম, তারপরে দুধ, ক্যান্সার রোগীদের জন্য দুধ ভালো, তবে পাতলা করে দুধ দুধ দিতে হবে, যাদের দুধে বৃদ্ধি সে তারা খাবে না, হ্যাঁ, আমরা দেখবো। তারপর দিয়ে হচ্ছে শাকসবজি বা ভিটামিন সি জাতীয় খাবার, পটাশিয়াম যুক্ত খাবার, হ্যাঁ, ছোট মাছ, হ্যাঁ, বা নরম চালের ভাত, লাল চালের ভাত, এগুলো ভালো, এগুলো রোগীদেরকে আমরা পথ্য হিসেবে দিব। আর যেটা হচ্ছে দুপুরে যে খাওয়ার পরে রোগীরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবে, আর যথাসময়ে রোগীরা মানে বিছানায় যাবে। বিভিন্ন ধরনের যদি কোনো ধরনের ঘা থাকে বা স্কিন ডিজিজ যদি থাকে কারো, সেক্ষেত্রে এই বাহ্যিক প্রয়োগ সেটা আমরা রোগীদেরকে বারণ করে দিব, মানে বাহ্যিক প্রয়োগ করতে পারে না, বা কোনো ধরনের সাপ যদি হয় আমরা জানি এগুলো অনেক ক্ষেত্রে রোগীর জন্য ভালো, সেটা অন্য কোনো চিকিৎসায় বা মলম লাগিয়ে এগুলো বন্ধ করা যাবে। আর মানসিক শান্তি রোগীরা যেন পায়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ধর্মীয় বই, সাময়িকী বা সংবাদপত্র এগুলো দিতে হবে রোগীদেরকে। জাস্ট তাদের মনটা ঘুরিয়ে রাখতে হবে, যারা যেন তারা তাদের রোগ সম্পর্কে মানে সবসময় চিন্তা না করে বা টেনশন না করে। তো এইভাবে আমরা এই যে ক্যান্সার রোগীদের যদি আমরা প্রপার যদি চিকিৎসা দিতে পারি, বা তাদের যদি পরিবেশ যদি আইনসুর করতে পারি বা খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমরা আশা করবো রোগীদের ভালো ফলাফল পেতে পারি। তো আমাদের আসলে যে কোনো ওষুধেই কিন্তু ক্যান্সার রোগীদের উপকার হতে পারে, আমাদের ওষুধের অভাব নাই, সেটা হচ্ছে এই রোগীর লক্ষণের সাথে মিল রেখে আমাদের ওষুধ দিতে হবে। ধন্যবাদ সবাইকে।